2056 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল প্রিয়ম রায়ের প্রথম কাব্যগ্রন্থ পুবালি তোমাকে। 24টি প্রেমের কবিতা দিয়ে সাজানো এই গ্রন্থটি প্রকাশের পর পাঠকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। অল্প সময়ের মধ্যেই বইটির সমস্ত কপি বিক্রি হয়ে যায়। বর্তমানে অল্প কিছু কপি শুধু কয়েকজন বুকসেলারের কাছে অবশিষ্ট রয়েছে। প্রিয়ম রায়কে পাঠকরা এতদিন চিনতেন একজন ভিন্ন ধারার লেখক হিসেবে। পৌরাণিক কাহিনী, মানব জীবনের নানা অনুভূতি এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তার লেখনী পাঠকদের কাছে বিশেষ পরিচিত ছিল। কিন্তু হঠাৎ করেই যখন প্রকাশিত হলো তার প্রেমের কবিতার সংকলন, তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। একজন লেখক যার কলমে এতদিন পৌরাণিক কাহিনী, মানব জীবন ও সামাজিক প্রেক্ষাপটের নানা দিক উঠে এসেছে, তার প্রেমের অনুভূতির প্রকাশ কবিতার মাধ্যমে পাঠকদের সামনে আসবে, এটা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। প্রিয়ম কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তিনি একজন পরিচিত ইউটিউব রাইটার। পৌরাণিক কাহিনী নিয়ে তার লেখনী তাকে পাঠকদের কাছে পরিচিত করে তুলেছে। প্রিয়ম কি কখনো প্রেমে পড়েছিলেন? এটাই ছিল পাঠকদের প্রশ্ন। অবিবাহিত প্রিয়ম নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রেখেছেন। সেদিন এক বর্ষণমুখর সন্ধ্যায় নিজের লাইব্রেরি ঘরে বসে প্রিয়ম একটি আবৃত্তির অনুষ্ঠান শুনছিলেন। সেই দিনের বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার প্রতিমা মুখার্জি। তার সুমধুর কণ্ঠ বহু বছর ধরেই শ্রোতাদের মুগ্ধ করে আসছে। রেডিওর পাশাপাশি তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে নিয়মিত আবৃত্তি পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানের সূচনা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে। তারপর একে একে শোনা গেল আরও কয়েকজন কবির সৃষ্টি। জয় গোস্বামীর একটি কবিতা আবৃত্তির পর তিনি পাঠ করলেন প্রিয়মের বহু আলোচিত কবিতা আমি ভালোবেসেছিলাম। এরপর শোনালেন দহন। ঠিক তখনই স্টুডিওতে একজন শ্রোতার ফোন এলো। দিদি, যদি সম্ভব হয় আজ পুবালি তোমাকে কবিতাটিও শুনতে চাই। শ্রোতার অনুরোধে তিনি সম্মতি জানালেন। তারপর তাঁর সুমধুর কণ্ঠে শুরু হলো আবৃত্তি। জানো প্রিয়া, এই শ্রাবণ আমার জীবনে শুধু বৃষ্টি নিয়ে আসে না, নিয়ে আসে এক বুক নীরব শূন্যতা। এই শ্রাবণেই তুমি এসেছিলে পুবালি হাওয়ার মতো, আমার নির্জন আঙিনায় ভালোবাসার রং ছড়িয়ে দিয়েছিলে। প্রথমে বন্ধুত্ব, তারপর কখন যে সেই বন্ধুত্ব অজান্তেই সম্পর্কের রূপ নিয়েছিল তা আজও বুঝে উঠতে পারিনি। সেই অচেনা পথের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত। তোমার সঙ্গে কথা বলতে বলতে কত দিবস, কত বিনিদ্র রজনী অতিক্রান্ত হয়ে যেত তা বুঝতেই পারতাম না। কখনো ফোনের ওপারে, কখনো পাশাপাশি বসে কথার স্রোতে হারিয়ে যেত সময়। রাত্রের নীরবতা পেরিয়ে কখন যে ভোরের আলো এসে পৃথিবীকে ছুঁয়ে যেত, বিহঙ্গের কলতানেই তা বুঝতে পারতাম। মনে পড়ে প্রিয়া, সেদিন আমার বুকে মাথা রেখে সজল নয়নে কম্পিত কণ্ঠে তুমি বলেছিলে, এত ভালোবেসো না গো, ছোটবেলা থেকেই বুঝি বেশি সুখ আমার কপালে সয় না। ঈশ্বর বোধহয় তার চোখের জলে ভিজিয়েই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমার সেই আবেগঘন কথা শুনে শিহরিত হয়ে উঠেছিল আমার অন্তর। তারই প্রত্যুত্তরে তোমার ঠোঁটে আলতো করে আঙুল ছুঁয়ে বলেছিলাম, ব্যাস, আর বলো না, এমন কথা মুখে আনতে নেই, আমি আছি তো। মনে পড়ে
তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যখন, তুমি মৃদু হেসে বলতে, কি দেখো অমন করে? আমি বলতাম, তোমাকে তোমাকে দেখছি। তারপর দীর্ঘক্ষণ ধরে নীরবে তাকিয়ে থাকতাম তোমার দিকে। তখন তুমি আমার কাঁধে হাত রেখে মায়া ভরা কণ্ঠে বলতে, এর আগে আমায় কখনো দেখোনি? আজও সেই মুহূর্তগুলো স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে শ্রাবণ তোমাকে আমার জীবনে এনেছিল, সেই শ্রাবণেই ভাগ্যের অলিখিত বিধানে আমাদের পথ দুটি আলাদা হয়ে গেল। আমার এক বুক শূন্যতা রেখে। জানালার কাছে জমে থাকা বর্ষার প্রতিটি জলকণায় আজ খুঁজে তোমারই প্রতিচ্ছবি। কথায় বলে, পলকে প্রলয় ঘটে, এই আছে হয়তো এই নেই। তাই একটি কথা তোমাকে বলে রাখা প্রয়োজন, যে নয়নে তোমাকে দেখেছি অপলক দৃষ্টিতে, সেই নয়ন চিরতরে বন্ধ না হওয়া পর্যন্ত তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না। মৃত্যুর পরে কি হবে তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারি না, কারণ তখন চেতনা থাকবে কিনা তা আমার জানা নেই। তাই যতদিন আছি ততদিন তোমার স্মৃতির আলো ছায়ার মাঝে তোমাকেই খুঁজে যাব। আবৃত্তি অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু প্রিয়ম যেন তখনও সেই মায়াময় আবেশ থেকে ফিরে আসতে পারেনি। স্মৃতির এক অচেনা রাজ্যে সে যেন হারিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে প্রিয়মের চোখের কোণে অজান্তেই জমে উঠেছিল অশ্রুবিন্দু।